কিন্তু যেটা আমি খাচ্ছি তার ফলে কি হচ্ছে, আমাদের চিকিৎসার পেছনে ব্যয় আমাদের বাড়ছে। প্রতিটা মানুষ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, যেমন পালিশ চাল সেটা খেয়ে আমাদের সুগার রোগ তৈরি হচ্ছে আর অন্যান্য রোগগুলো তৈরি হচ্ছে। না, কর্পোরেট হাউস তো মানবেই না, এটা তো খুব স্বাভাবিকভাবেই, কারণ তাদের পেছনে তারা যেটা করেছে তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার একটা মারাত্মক রকম চেন আছে। স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানুষকে রুগী বানানো হয়েছে কৌশলে, এই বিষ খাবারকে খেতে বাধ্য করে। এখানে তাদের একটা কৌশল আছে এবং তারা পুরোপুরি ভাবে চাষিভাবে তারা কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে। মুখ্য জায়গা হচ্ছে ক্রেতা। এই ক্রেতা যদি তার চিন্তা ভাবনা বদল করে তাহলে একটা র্যাডিক্যাল চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আজ আমরা এসেছি হুগলি জেলার বেলমুড়ি স্টেশন সংলগ্ন চাষিঘর বিপণীতে। চাষিঘর বিপণী হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক, বিষ মুক্ত কৃষি পণ্যের একটি বিপণী, যেখানে চাল, ডাল, ভোজ্য তেল, সেই সঙ্গে ঘি, মধু ইত্যাদি আপনারা পাবেন। তো তার কর্ণধার লেনিন বসু মহাশয় চাষিঘরের পরিবেশ আন্দোলনের সাথে তিনি দীর্ঘদিন ধরেই যুক্ত। গ্লোবাল গ্রিন ফোর্স নামে একটি সংগঠন তাদের আছে, সারা রাজ্যব্যাপী যে সংগঠনটি এই মুহূর্তে কাজ করছে। এই পরিবেশ আন্দোলনেরই একটি অংশ হিসেবে এই বিপণীটি তিনি গড়ে তুলেছেন, চাষিঘর। নমস্কার। নমস্কার লেলিন বাবু। তো প্রথমে আপনি বলুন যে আপনার এই যে কৃষি বিপণী, এটা হঠাৎ খোলার চিন্তা ভাবনা আপনার মাথায় এলো কেন? এখন পরিবেশ নিয়ে কাজটা আমরা যখন শুরু করি তখনই তার অঙ্গ হিসেবে এই ভাবনাটা আমাদের অনেক দিন থেকেই ছিল। মানে ভাবনাটা থাকা মানে আমরা আমাদের বিভিন্ন আলোচনা চক্রেতে বিষয়টাকে দেখেছি। আমাদের যে বার্ষিক যে সম্মেলন হয়ে থাকে তার কয়েকটি ক্ষেত্রে আমরা আলোচক হিসেবে দেখেছি। যেমন আমাদের মেদিনীপুর সম্মেলনে আমাদের ভৈরব সায়নী মহাশয়, যিনি এই পরম্পরাক্রমে কৃষি সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং যিনি বীজ সংরক্ষক এবং কৃষক হিসেবে ভারতব্যাপী সুনাম অর্জন করেছেন, তারপরেতেও আমরা এই বিষয়কে নিয়ে আলোচনা রেখেছিলাম হাজিগড় বইমেলাতে। সেখানেতেও আমাদের আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন বিশিষ্ট কৃষক এবং সংরক্ষক তথা এই কাজ নিয়ে গবেষণার কাজ যিনি করছেন আমাদের বর্ধমান নাদনঘাট অর্জুনপুরের রফিকুল আলম সাহানা মহাশয়, এবং আমাদের পাথর প্রতিমা থেকে এসেছিলেন আমাদের আরো একজন বিশিষ্ট এই পদ্ধতিতে কাজের সঙ্গে গবেষক এবং অ্যাগ্রিকোলজি নিয়ে যিনি কাজ করছেন নীলাঞ্জন মিশ্র মহাশয় ছিলেন। আমাদের মধুছন্দা ভট্টাচার্য, যিনি এই বিষয়টাকে নিয়ে একদম কৃষক থেকে যে পণ্য যে সম্পূর্ণভাবে ক্রেতার হাতে পৌঁছতে যায় সেই মাঠ থেকে রান্নাঘর প্রকল্প নিয়ে যিনি কাজ করছেন এবং আরো এই বিষয়টার সঙ্গে যুক্ত। এবং আমরা এই ধরনের ধারাবাহিক আলোচনা চক্র কার্যক্রম রেখে চলেছি যাতে মানুষকে আগামী দিনের যে সংকট যেটা তৈরি হতে চলেছে তার সম্পর্কে মানুষকে অবহিত করা এবং কৃষি পদ্ধতির যে পরম্পরাক্রমিক ধারা যা থেকে আমাদের যাকে বলা যেতে পারে একটা কর্পোরেট ষড়যন্ত্রে বিচ্যুত করা হয়েছিল সবুজ বিপ্লব নামে, যে গাল ভরা কথাটা আমরা ছোটবেলা থেকে আমাদের বইপত্রে পড়ে আসছি, পরীক্ষায় লিখেছি বা এটা নিয়ে পড়েছি যে ভারতের খাদ্য সংকট থেকে উত্তরণের জন্য সবুজ বিপ্লবকে আনা হয়েছিল এবং তা থেকে উত্তরণ সম্ভব হয়েছিল উচ্চ ফলনশীল বীজ এবং যে বর্তমান যে কৃষি পদ্ধতি। মানে আপনি কি বলতে চাইছেন যে সবুজ বিপ্লব নামে যে বিষয়টা আমরা শুনে এসেছি, জানি, তো সেটা কি পুরোপুরি একটা কর্পোরেট চক্রান্ত? কিন্তু আমরা তো এতদিন ধরে অন্যরকমই জেনে এসেছি। হ্যাঁ, এটা পুরোপুরি কর্পোরেট চক্রান্ত। তার কারণ হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে খাদ্য সংকট থেকে উত্তরণের জন্য আমাদের এই বিষয়টাতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে ফসল তার উৎপাদন কম এটা বলা হয়েছিল, কিন্তু এটা সঠিক কথা নয়। অর্থাৎ ডক্টর ডেভিড রিচারিয়া এই সময়ে যিনি কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরিভাবে, তিনি সেই কৃষি বিজ্ঞানী ডক্টর ডেভিড রিচারিয়ার আর্টিকেল সেখানে রয়েছে এবং সেখানে আমরা এই সময়তে তারা বিরোধিতা করেছিলেন উনি সহ আরো অনেক মানুষজন, কিন্তু তাদের সেই মতামতকে উপেক্ষা করে এই পদ্ধতিকে চাপিয়ে দেওয়া হয়। যেখানে উনি দেখিয়েছিলেন যে রান্না হয়েছে সংকর বীজ, সেগুলোর উৎপাদন ক্ষমতা দেখানো হয়েছিল 16 থেকে 18 মন কি 20 মন হয়তো বিঘেতে, কিন্তু আমাদের দেশেতেই যে বিঘে 30 মন উৎপাদনের ধান ছিল
বা আরো ওই ধরনের উচ্চ ফলনশীল অনেক ধান প্রজাতি ছিল, সেটা আপনি ধানের নাম বলুন। তো এর মধ্যে আমাদের যে লিস্ট এখানে দেওয়াই আছে, আমাদের এই যে বইটা দেখুন দেখাচ্ছি, দেশি ধানি প্রাণ, এটার কৃষি বিজ্ঞানী অনুপম পাল এবং সৌমিক ব্যানার্জির লেখা। তো এখানে আমরা একদম তালিকায় করাই আছে যে ধানের উৎপাদন আমাদের ওই যে যেটা বললাম আমি, যে অনেক বেশি পরিমাণ উৎপাদন রয়েছে। এটা হচ্ছে 9 টন প্রতি হেক্টর, মানে আমি যেটা বলতে চাইছি সেইটা, এটার নাম গাদুর সেলা বিডি 110। এর সর্বাধিক ফলন 9 টন প্রতি হেক্টর, মানে বই তুলেই দেখাচ্ছে এবং উল্লেখ করা রয়েছে। এবং এই উৎপাদন বৃদ্ধি নিয়ে, এই বিষয়টাকে নিয়ে পাশাপাশি আরো অনেক লিস্ট তিনি দিয়েছিলেন, যেগুলো 7 টন 6 টন বিঘে উৎপাদন বা তারও এরকম বিষয়তে আছে। সে ধরনের ধান আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছিল। এটা ধানের কথা বললাম, গমের ক্ষেত্রে একই বা অন্যান্য ফসলের ক্ষেত্রে একই। এটা ছাড়াও যেটা হচ্ছে যে বৈচিত্র্য, আমাদের যে 82,000 ধরনের যে ধান প্রজাতি, তার যদি টোটাল ভ্যারাইটিটা আমরা দেখি, 1,20,000-এর মতো ওই ধান প্রজাতির মধ্যে যে ভ্যারাইটি, সেটা আমাদের হাতে ছিল। তার বিভিন্ন বিচিত্র ধরনের রকম, গম সর্ষে সমস্ত ফসলের ক্ষেত্রেই এই বৈচিত্র্যটা ছিল। এবং তার যে পুষ্টিগুণ, তার যে খাদ্য, যে আমাদের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের যে জায়গাটা, সেটা নষ্ট হয়ে গেল সীমিত কিছু এই ধরনের উচ্চ ফলনশীল তথাকথিত ধানের ক্ষেত্র দেখানোর জন্য। এবং এগুলো যে হারিয়ে গেছে তাও নয়, এখনো কিছু কিছু ভাবে সংরক্ষিত, হয়তো উপযস্য ধান হয়তো নেই, কয়েক হাজার হয়তো ধানকে উৎপাদন, ধানের কথাটাই আমি আগে বলছি, যেটা আমাদের ডক্টর দেবল দেব, তিনি তার ঐকান্তিক প্রয়াসে বেশ কিছু ধানকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আমরা যদি একটা দেখাই, যে আমাদের একটা একটু মোটা চাল, সেটা হচ্ছে আমাদের কেরালা সুন্দরী, যেটা পুরুলিয়ার দিকে চাষ হয় এবং আরো অন্যান্য জায়গাতেও চাষ এখন হচ্ছে। একটু মোটা চাল হলেও দেশীয় চাল, এবং তার পুষ্টিগুণটা যথেষ্ট পরিমাণে রয়েছে, সেগুলো অন্য আলোচ্য বিষয়। আমি উৎপাদনশীলতার জায়গা যেটা বলা হয়েছে, উৎপাদন কম আর এর উৎপাদন বেশি, সেই জায়গাটাতে আসা যায় যদি। তো এই আমরা যদি কেরালা সুন্দরী দেখি, বিঘে 14 বস্তা ফলন সে দিতে পারে, সেই জায়গাটা তার আছে এখনো পর্যন্ত থাকা দেশীয় উচ্চ ফলনশীল ধানের কথা আমি বলছি। এবং এর মধ্যে এই যে দেখা যায় একটা শীষের গাঁথনে 500-র উপরে দানা থাকে, যেটা আমরা আমাদের যে দেশীয় যে সমস্ত উচ্চ ফলনশীল ধানগুলো তথাকথিত বলা হচ্ছে সংকর বীজ, তার কোনোটাই ওই জায়গাতে পৌঁছতে পারে না। কিন্তু আমাদের একটা প্রচার করে দেওয়া হয়েছে যে এইটার ফলন বেশি, অতএব চাষ নাকি ওই ফলনের জন্যই করতে হবে। লাভ চাষির মাথায় ঢোকানো হয়েছিল লাভটা। এই লাভ একটা ভয়ঙ্কর তত্ত্ব, সেই তত্ত্ব থেকে বেরিয়ে আসাতে আমরা খাদ্যের গুণ বিচার করলাম না, পুষ্টিগুণ বিচার করলাম না, বিভিন্ন বৈচিত্র্য চিন্তা ভাবনা করলাম না, কত ধরনের পুষ্টিগুণ সম্পন্ন ধান আমাদের একটা রোগের পথ্য হিসেবে যেটা আমাদের ব্যবহার হতো, ধানের কথাটা আমি বলছি, এরকম সব ফসলের ক্ষেত্রে বিষয়টা আসবে। তো সেই জায়গাগুলোকে পুরোপুরি মুছে দেওয়ার একটা চক্রান্ত করা। আর দ্বিতীয় হচ্ছে যে মাটিতে যে পরিমাণ হেভি মেটাল রাসায়নিক সারেতে মিশলো, এবং কৃষিতে ক্ষেত্রে বিষ, যেটা আমাদের ক্ষেতের উপকারী পতঙ্গ, মাটির থাকা কেঁচো, তারপরে হচ্ছে যে অন্যান্য অণুজীব এবং আমাদের পরাগ সংযোগকারী পতঙ্গ, তাদেরকে ধ্বংস করা, পাখিদের যারা ক্ষেতের পোকামাকড় খেয়ে আমাদের একদিকে তারা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী মানুষ, এই জীব, তাদেরকে ধ্বংস করে দেওয়ার কার্যক্রমটাও করে ফেলা হয়। অর্থাৎ মানুষ যে একা এই পৃথিবীতে আসেনি, তারা একটা সিস্টেমের অঙ্গ হিসেবে তারা, এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ করা, পৃথিবীকে শাসন করার যে জায়গাটা, সেইটা যে তাকে দেওয়া হয়নি, এটা করতে গেলে তার বিনাশ অনিবার্য, সেইটাকে কিন্তু ভাবাই হলো না বা বোঝানো। আপনি যে প্রসঙ্গটা এলেন, যে এই যে কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক, এই যে মানে বিষ দেওয়া হচ্ছে এবং সেটা আমরা খাচ্ছি, আমরা তো জানিও না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু হয় না। ধরুন আপনি যে এই চাষিঘর কৃষি বিপণী ধরুন তৈরি করেছেন, এখন অর্গানিক ফার্মিং এই ব্যাপারটা হয়তো কিছুটা শোনা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু একদিকে যেমন মানুষের সচেতনতাও নেই, ঠিক আছে, উৎপাদনের দিক থেকেও ধরুন চাষিদের আগ্রহ সেইভাবে তৈরি করা যায়নি, আর যারা গ্রাহক, যারা কিনবে, তারা ওই ব্যাপারটা নিয়ে সচেতন নয়। অর্থাৎ আমরা যে প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, সাধারণ ধরুন ভাত বা রুটি যাই আমরা খাই, সেটা বিষ খাচ্ছি প্রতিদিন, এই ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু আলোকপাত করেন, এই ব্যাপারটা নিয়ে আমাদের অতটা সচেতনতা নেই।
না, সচেতনতা তো খুব স্বাভাবিকভাবেই নেই, কারণ যদি সচেতনতার কথার পাশাপাশি মানুষ যেটা তার ক্রয় ক্ষমতার কথা বলে, আমরা যে বহু ফসলি ব্যবস্থায় কিছু অবস্থাতে আসার পরে তাতে যে পরিমাণ রাসায়নিক বিষ তাতে মিশছে আমাদের খাদ্য ফসলেতে, বা ফসলকে সবজিকে টাটকা দেখানোর জন্য তাতে নানা রকম রং মেশানো হচ্ছে, তারপরে আরো অন্যান্য ক্ষতিকর জিনিসকে মেশানো হচ্ছে, সেগুলো মানুষ অবহিত নয়। কিন্তু যেটা আমি খাচ্ছি তার ফলে কি হচ্ছে, আমাদের চিকিৎসার পেছনে ব্যয় আমাদের বাড়ছে, প্রতিটা মানুষ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে। যেমন পালিশ চাল, সেটা খেয়ে আমাদের সুগার রোগ তৈরি হচ্ছে, আর অন্যান্য রোগগুলো তৈরি হচ্ছে। আরো এই সমস্ত ফসল খাওয়ার ফলে নানা ধরনের রোগ, সেই হৃদযন্ত্রের রোগ থেকে শুরু করে সামগ্রিক শরীরে কিডনির রোগ থেকে শুরু করে নানা রোগ মানুষ আক্রান্ত হচ্ছে, এবং ওষুধের কেনার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের ব্যয়ের ক্ষেত্রে তারা বিপর্যস্ত হয়ে পড়ছে। এখন চিকিৎসা ব্যয়টা মানুষের একটা বিরাট বড় জায়গা। তো এই জায়গাটা যদি মানুষ আস্তে আস্তে তাদের অবহিত করা হয় যে আমরা যদি বিষমুক্ত ফসলের খাওয়াটা অভ্যাস করি, কিছুটা ব্যয় বেশি করেও, তাহলে আমাদের আয়ু বাড়বে, আমাদের রোগ ভোগ কমবে, এবং আমাদের সর্বোপরি আমাদের রোগের পেছনে ব্যয়টা কমবে। এই জায়গাটা যদি আমরা মানুষকে ভাবাতে পারি, শরীরটাই যে আমার আসল সম্পদ। যে টাকাটা আমি স্বাস্থ্যে খরচা করছি সেই টাকাটা যদি আমি খাদ্যে খরচা করি, তাহলে এই ব্যাপারটা কিছুটা সমাধান হতে পারে। কিছুটা সমাধান হবে। কিন্তু ধরুন যে চাষি যে উৎপাদন করবে সেই জায়গাটাও তো সংকট আছে। হ্যাঁ, সেইটা সংকট তো অবশ্যই আছে। যতক্ষণ না চাষি ঘর তৈরির উদ্দেশ্যটাই একটাই কারণে, প্রথমে যে ক্রেতা তৈরি, আগে ক্রেতাকে অবহিত করা যে তারা কি খাচ্ছে এবং কি খাওয়া উচিত, এবং খাওয়ার অভ্যাসটা তার বদল করা বা পাল্টানো। এটা যদি পাল্টানো যায় তাহলে গ্রামাঞ্চলে এই যে এই ধরনের বিপণী এটা নেই। এটা তল্লাটে কেন, আমাদের এই হুগলি জেলার এই প্রান্ত সীমার যদি চষে ফেলা হয়, তো এই ধরনের বিপণী নেই। তা এই জিনিসটা মানুষকে যখন খাওয়ার আগে হয়তো মাঝে মাঝে খাওয়া, তারপর থেকে নিয়মিত খাওয়ার অভ্যাসটা তৈরি হলে পরে তার অনেকগুলো বদল হবে। এক হচ্ছে স্বাদ, যে চাল ভাত আমরা খাচ্ছি সেটা বিস্বাদ, তার স্বাদই নেই। তার কারণ হচ্ছে যে পালিশ চালের সমস্তটাই তুলে নেওয়া হয়, তারপর সেগুলো চলে যাচ্ছে অন্য কারখানার উপাদানেতে, শর্করা ছাড়া তাতে কিছুই থাকছে না, তার খাদ্য উপাদান সমস্তটাই মানে চেঁচে নেওয়া বলা যেতে পারে। চালের উপরে সমস্ত সত্তরে চেঁচে নিয়ে চালের জায়গায় চালের একটা আবর্জনা, চাল নামক একটা আবর্জনা আমাদের দেওয়া হচ্ছে। তার জায়গায় আমার এখানে যদি কিছুটা বেশি দাম দিয়ে যদি সত্যিকার চালের ভাত আমরা খেতে পারি, এবং বিভিন্ন বৈচিত্র্যময় আমার এখানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যাবে, যেগুলো দেশীয় বিভিন্ন পরিচিত নাম একসময় ছিল, তো সেগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে। বিভিন্ন জায়গায় চাষিরা এটা কাজটা করছেন। সেটা যদি খাওয়া অভ্যাস করা হয়, তাহলে যেমন আমি নিজে খাচ্ছি, আমার বিভিন্ন ধরনের চালের ভাত আমি ব্যবহার করছি, আমি কোল্ড পেস্ট অয়েল এখানে ব্যবহার করছি, আমি আটা ব্যবহার করছি, আমি মশলা ব্যবহার করছি, আমি ডাল ব্যবহার করছি যেটা জাঁতায় ভাঙা ডাল। তো এইগুলোর ফলেতে আমার যে খাদ্যাভ্যাসের বদলটা আমি যেমন আনতে পারছি, সেরকম সব মানুষ যদি একটু একটু করে বদলাতে শুরু করে, সপ্তাহে একদিন দুদিন 3 দিন করে যদি খাওয়ার অভ্যাসটা বাড়তে থাকে, তাহলে একটা ক্রেতা এখানে তৈরি করা যায়। ক্রেতা তৈরি হলেই চাষিকে চাষ করতে এখানে অসুবিধা কিছু নেই। চাষি যদি তার দাম পায় উৎপাদিত ফসলের, তাহলে চাষি চাষ করবে, এবং তার পণ্যটা আমি এখানে কিনে নিয়ে এখানেই আমরা প্রসেস করে বিক্রি করতে পারবো, কোনো সমস্যা হবে না। ধরুন আমাদের এই বাংলাতেই যে সমস্ত ধান একটা সময় চাষ হতো, ধরুন রাধুনী পাগল বা রাধা তিলক, কামিনী ভোগ বা তুলাইপঞ্জির নামটা হয়তো আমরা অনেকে জানি, কিন্তু কলমকাঠি আরো নানান ভুদমুড়ি, হ্যাঁ, এই ধরনের প্রচুর মানে প্রায় কয়েক হাজার বা তার চেয়েও বেশি হবে হয়তো ভ্যারাইটি ছিল চালের বা ধানের। তো সেইগুলো আস্তে আস্তে হারিয়ে গেল, এটা কিভাবে ঘটলো? এই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখা, কারণ আমার মানে ছোটবেলা 7-এর দশক, একটু বড়বেলাটা 8-এর দশক, তো এই সময় থেকেই এগুলো আমাদের চাষ হবে। যেমন ভাষামানিকের নামেও যেমন অসাধারণ, তেমনি তার আদরের নাম, এরকম অজস্র নাম ছিল মানুষের। তো ভাষামানিকে যদি আমরা দেখি, এটা না সরু না মোটা, মাঝারি ধরনের ধান, এবং তার চাল তার ভাত এত সুস্বাদু ছিল, সেটা কল্পনাই করা যাবে না। তো আমরা ধারাবাহিকভাবে এটা চাষ করতাম, ফলনটা কিছুটা কম ছিল এটা অবশ্যই। আমরা প্রায় 2000-এর কাছাকাছি পর্যন্ত এই ভ্যারাইটিটা আমরা ধরে রেখেছিলাম, কিন্তু পরবর্তীকালে সেটা রাখা গেল না। তো এরকম অনেক অজস্র ধরনের ধান জেলা ভিত্তিক আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে তার ছিল। প্রতিটা জেলার নিজস্ব কিছু ধান থাকতো, সেটা চাষিরা চাষ করতো।
তো সেখানে তারা ফলনটা বিচার করতো না, আমার ওই ধানের মুড়ি ভালো, ওই ধানের আমার চিড়ে ভালো, ওই ধানের আমার খই ভালো, ওই ধানের আমার ভাত ভালো, ওইটা সকালে পান্তা ভাতের ক্ষেত্রে ভালো, ওইটা রাত্রে খাবো, এটা দুপুরে খাবো, অর্থাৎ আলাদা করে খাওয়ার সেই রীতিটা ছিল। গমের ক্ষেত্রেও নানা ধরনের গম ছিল, সেগুলো চাষ হতো, সেগুলো বাড়িতেই প্রসেস করা হতো, তারপর ভেঙে নিয়ে সেটাকে খাওয়ার ব্যবস্থা ছিল। যে ধরা যাক আমাদের সুকলমা, আমাদের এখানে বর্ধমানের খুব বিখ্যাত ধান, তো সেই ধানটা যদি আমার এখানে এখন চাষ হয় 4 থেকে 4 বস্তা 5 বস্তার বেশি উৎপাদন এটা হয় না কিন্তু। সেই ধানটা যদি তার যে দেয় সেই অনুসারে যদি দাম চাষি না পায়, তাহলে সে স্বাভাবিকভাবে চাষ করতে পারবে না। তো এই কারণে এই চাষগুলো বন্ধ হয়েছে মুখ্যত। অর্থাৎ বাজারের উপর যদি আমরা পুরোপুরি নির্ভর করি, তাহলে কিন্তু এটা সেইভাবে কিন্তু চাষি এটাকে বিক্রি করতে পারবে না, বিক্রি করে সে লাভজনক জায়গাও করতে পারবে। আর ঘরেতে সেদ্ধ শুকনো চালটা ধানটার বন্ধ হয়ে যাওয়াটা, আস্তে আস্তে মিলের দিকে চলে যাওয়া, ঘরোয়া সেদ্ধ শুকনো কাজটা বন্ধ হয়ে পাশাপাশি আস্তে আস্তে এই যে যারা ঘরোয়াভাবে ধরে রেখেছিল, যে সমস্ত চাষিরা ধানগুলোকে বিভিন্ন বীজ সংরক্ষণ করে ধরে রেখেছিল, সেটা আস্তে আস্তে ক্রমশই বিলুপ্ত হতে শুরু করলো। কারণ বাজার না পাওয়া মুখ্য সমস্যা হয়ে গেল, যে বাজারটা না পাওয়া। এই বাজার না পাওয়ার কারণে কিন্তু চাষি আস্তে আস্তে চাষ। তাহলে এটা থেকে উত্তরণের পথটা কি? উত্তরণ ক্রেতার হাতে। আমরা যদি ক্রেতারা বুঝি যে আমার দেশীয় চালগুলোর ভেতরে যে খাদ্যগুণ বা পুষ্টিগুণ রয়েছে এবং সেটা আমাকে সুস্থ রাখবে, দেশীয় ধান, গম, সর্ষে বা অন্যান্য যে ফসল, যা যাবতীয় কিছু আমার দেশীয় ভাবে তৈরি যে তেল, যেভাবে আমাদের ঘানিতে ভাঙা তেল তৈরি হতো বা আমাদের অন্যান্য ভাবে তৈরি হতো, তো সেই পদ্ধতিগত দিকটাতে আমি যদি ফিরি, আস্তে আস্তে যদি ফেরা অভ্যেস করি, তাহলে ফিরি না। ফেরাটা নির্ভর করছে বাজারের উপর। সেই বাজার তৈরির দায়িত্ব কিন্তু ক্রেতা যদি তার হ্যাবিটটা বদলায় এবং তার যদি চিন্তা ভাবনাটা বদল করে, তাহলেই চাষের। ধরুন আপনার যে কথা অনুযায়ী তর্কের ক্ষেত্রে যদি ধরেও নিই যে ধরুন ক্রেতারা বুঝলো, সচেতন হলো, তারা এই জৈব কৃষি বা আমাদের পরম্পরাগত যে কৃষি ছিল সেগুলো কেনা শুরু করলো, তাহলে যেটা সমস্যা হবে, ধরুন যে সমস্ত মনোপলি হাউস, কর্পোরেট হাউস, তারা ধরুন কৃষককে বীজটা দিচ্ছে, তার সঙ্গে রাসায়নিক সারও দিচ্ছে, আবার সেই বীজেতে প্রয়োগের জন্য কীটনাশক সেটাও বিক্রি করছে, তাহলে সেই ইন্ডাস্ট্রিটা তো ধসে যাবে। তাহলে এই কর্পোরেট হাউস এটা কিভাবে মেনে নেবে? না, কর্পোরেট হাউস তো মানবেই না, এটা তো খুব স্বাভাবিকভাবেই। কারণ তাদের পেছনে তারা যেটা করেছে, তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার একটা মারাত্মক রকম চেন আছে। স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানুষকে রুগী বানানো হয়েছে কৌশলে, এই বিষ খাবারকে খেতে বাধ্য করে। এখানে তাদের একটা কৌশল আছে এবং তারা পুরোপুরি ভাবে চাষিভাবে তারা কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে। আগামী দিনে প্রসেসড ফুডটা, অলরেডি চাল প্রসেসড ফুডই আমরা বলতে পারি, বাজারে যেটা পাচ্ছি। তো এই প্রসেসড ফুডটার উপর নির্ভর করা হয়ে যাচ্ছে। আগামী জানা নেই যে চাষটা সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, সে কৃষক লোকসান খেতে খেতে লোকসান, কৃষক সরে যাচ্ছে চাষ থেকে আস্তে আস্তে। তার ফলটা কি দাঁড়াবে, যে না আগামী দিনে আর চাষের ব্যবস্থাটাই থাকবে না, তখন ওই কারখানায় উৎপাদিত প্রসেসড ফুডটার দিকেই চাষি মানুষকে নিয়ে যেতে চাইছে। জানা নেই তার পরবর্তী লক্ষ্যটা কি, কারণ এই কর্পোরেট ষড়যন্ত্র পুরোপুরি বুঝে ওঠা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু একটা ব্যাপার সুস্পষ্ট, যে কর্পোরেট ষড়যন্ত্রের কারণেই কৃষি ব্যবস্থা, আমাদের পরম্পরাগত কৃষি ব্যবস্থা ধ্বংস হয়েছে। এখন যে আমরা অবস্থার মধ্যে আছি, ধরুন কৃষক যেহেতু ফসলের দাম পায় না, সেই জন্য পরবর্তী জেনারেশন, এখনকার জেনারেশন চাষে আগ্রহ হারাচ্ছে, তারা চাষের দিকে যাচ্ছে না। তারা বেশিরভাগই হয়তো কোনো জায়গায় কাজে চলে যাচ্ছে, কলের কারখানা, এইভাবে নতুন প্রজন্ম একেবারেই কৃষিতে আসছে না। তাহলে এই চাষের ভবিষ্যৎ কি? চাষের ভবিষ্যৎ খুবই খারাপ, মানে যাকে বলা হয় ভয়ঙ্কর আশঙ্কাজনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটাকে ঘোরাতে চাইলে আমাদের যে সমস্ত পণ্য ছিল, আমাদের যেগুলো একটা বলা যেতে পারে ওষুধের মতো, ফুড সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিতে পারতাম, যেগুলো বেশি পরিমাণে লোহার মাত্রা বেশি আছে, যেটা আমরা আয়রন সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিতে পারি, যেমন ভুতমুড়ি ধান, যেমন আমাদের রক্তশালী ধান, এরকম অনেক আছে। তো এই জাতীয় পণ্যের উপর, যেমন আমাদের কবিরাজ চাল, যেটা আমাদের একটা ধান ছিল, যেটা কবিরাজ দীর্ঘ রোগ ভোগের পর পথ্য হিসেবে সেটাকে লিখতেন, কেননা সেটা মাছ মাংস যে খেতে পারবে না, যার ওই ধরনের খাবার খাবার ক্ষমতা নেই, তাদেরকে এই ভাতটাই পুষ্টিকর হিসেবে তাকে লিখে দেওয়া হবে। এইগুলো সমস্ত কিছু গবেষণা হয়নি। আমাদের যে দেশীয় যে সমস্ত নানা ধরনের কৃষি পণ্য ছিল, তার খাদ্যগুণ কি সেইটাকে তুলে ধরার কাজটা
হয়নি, যদিও সে কাজটা শুরু হয়েছে। এখন কৃষি বিজ্ঞানীরা যারা এই আমাদের পরম্পরাগত কৃষির সঙ্গে যুক্ত, তারা এগুলো গবেষণা করে তারা তথ্যগতভাবে এটাকে রেকর্ড করার চেষ্টা করছেন। এবং তাতে করে কি হবে না, এর যে খাদ্য গুণ সম্পন্ন জিনিসগুলো সেগুলো আন্তর্জাতিক বিপণন করা সম্ভব। অর্থাৎ আগামী দিনে যদি বেকারত্বের একটা ভয়ঙ্কর জায়গাতে মানুষ যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা কৃষিক্ষেত্রতে এই ধরনের যে আমাদের উচ্চ গুণসম্পন্ন যে সমস্ত কৃষি পণ্যগুলো আছে সেগুলোকে যদি বাজারজাত করা যায় পরিকল্পিতভাবে সমবায় পদ্ধতিতে, তাহলে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে একটা নতুন দিশা দেখানো অসম্ভব কিছু নয়। এই জায়গাটা নিয়ে আপনি যে জায়গায় এলেন আলোচনা, যে সমবায় পদ্ধতিতে যে চাষিরা যদি চাষ করে, কিন্তু সমবায় পদ্ধতি তো কর্পোরেট যে ইন্টারেস্ট তার তো বিরুদ্ধে, অবশ্যই বিরুদ্ধে। তাহলে তো দুটো মানে মিলবে না বিষয়টা। হ্যাঁ, মিলবে না তো অবশ্যই। সুতরাং কর্পোরেট পদ্ধতির বিরুদ্ধেই তো কাজটা আমাদের করতে হবে। তারা একটা চাইছে যে পুরো ব্যবস্থাটাকে বিনষ্ট করে মানুষকে একটা তাদের হাতের মুঠো রাখার যে ব্যবস্থাপনা, সেই জায়গাটা থেকে বেরোতে গেলে সমবায় ধরুন আমাদের এই হুগলিতেই এখন যেভাবে চাষ হচ্ছে, বিশেষ করে ধরুন এই আলুর ক্ষেত্রে, হুগলি তো আলু উৎপাদনে একদম খুবই ভালো একটা জায়গায় আছে। সেখানে ধরুন এই চিপসের যে কোম্পানিগুলো, তারা কৃষকদের সঙ্গে চুক্তি করে নিচ্ছে যে উৎপাদিত আলুটা তাকে বিক্রি করতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে সেই মানে কর্পোরেট হাউসেরই এরা একরকম মানে সেই কৃতদাসের মতো অনেকটা, হ্যাঁ, দাসের মতো, ভূমি দাসের মতো সেই কাজ করছে। তার নিজস্ব কোনো স্বাধীন যে ফসল উৎপাদিত ফসলের দাম নির্ধারণ সে নিজে করতে পারছে না। এইরকম এখন খুব কঠিন অবস্থার মধ্যে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে চাষি, আপনি যেটা বলছেন যে অর্গানিক ফার্মিং, সেই দিকে কিভাবে মোটিভেট হবে? আর চাষি প্রস্তুত আছে, চাষি অপ্রস্তুত কিছু নেই, এবং চাষি আসবেও। এবং চাষি যদি দেখা যায় তার যে জিনিসটা উৎপাদন করছি তার পাশাপাশি আমি কিছু করলাম, কিছু বাড়িতে খাবার জন্য বাড়িতে আমি সেদ্ধ শুকনো করে পূর্ণ পদ্ধতিতে আমি কিছু করে নিলাম, কিছু আমি বাজারে বিক্রি করার জন্য আমরা যা উৎপাদন করবো সবটাই তো আমি বাড়িতে খেতে পারবো না। সেইটার যদি ছোট বাজারটাও পাওয়া যায় তাহলে চাষি কিন্তু এটাতে আগ্রহী রয়েছে। এটা অসম্ভব কিছু নেই। এখনই যদি এই বিপণী থেকে যদি যথেষ্ট পরিমাণ যদি ক্রেতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এখনই এই এলাকাতে অন্তত 25-30 জন চাষিকে এই কাজেতে যুক্ত করে, যাতে এইটা সমবায় পদ্ধতিতে আনাটা কোনো ব্যাপারই না। মুখ্য জায়গাটা হচ্ছে ক্রেতা। ক্রেতাদের মধ্যে সচেতনতা জায়গাটা যদি তৈরি করা যায় যে তুমি যা খাচ্ছ সেটা পুরোপুরি বিষ, এবং তোমার রোগ ব্যাধির মূল কারণ হচ্ছে তোমার কৃষি খাদ্য। সেই খাদ্যাভ্যাসটা যদি তুমি পাল্টাও, এবং পাল্টাতে গেলে তোমার কিছুটা ব্যয় বাড়বে, এটা ঠিকই। কারণ আমি বললাম যে সমস্ত ধরা যাক আমি ধানের ক্ষেত্রে বলি সরু চাল, তার একটু ফলন, সেগুলো আমাদের যে সমস্ত ট্র্যাডিশনাল রাইস গুলো রয়েছে তার ফলনটা একটু কম, এবং সেক্ষেত্রে দাম একটু বেশি হয়। আমাদের যেহেতু ট্র্যাডিশনাল পদ্ধতিতে করতে হয়, ধান হাতে কাটা, তারপর ধানকে যেভাবে প্রসেস করা হয়, মেশিনে ধান কাটা হয় না, তার যে প্রসেস পদ্ধতিগুলো আছে তাদের খরচা একটু বেশি হয়। তো সারটাও নিজেরা চাষিরা করে নেয় যারা এই পদ্ধতিতে রয়েছেন, এখানেও কিছুটা ব্যয় বাড়ে। তার ফলে কি হচ্ছে না, এর ব্যয় কিছুটা একটু বেশি, তার ফলে তারপর একটা নির্দিষ্ট অংশ হয় দূর থেকে আনতে হয়, সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টের কস্টটা বাড়ছে, সেটা আছে। লোকালে যদি চাষ হয় তাহলে কিছুটা কমে এটা আমাকে দিতে, স্থানীয়ভাবে যদি চাষ করা যায় তাহলে অনেকটা কমে থেকে তাকে এটা দেওয়া যাবে। তো এইগুলো আছে, তো সেইগুলোতে যদি ক্রেতা যদি এই জিনিসটা বোঝে, অর্থাৎ পার্টিকুলারলি কনজিউমার বিহেভিয়ার চেঞ্জ হলেই পুরো চিত্রটা বদলে যাবে। যেমন আমরা দেখি এখন ড্রাই ফ্রুটস খাওয়ার একটা মানুষের প্রবণতা, কেন বাজার থেকে বুঝেছি যে ড্রাই ফ্রুটসে এই গুণ আছে, এই জায়গা বাজার তাকে বোঝাতে পেরেছে যে এই খাদ্যগুলোর গুণ আছে বলে তুমি এগুলো খাও। যারা খেজুর, আমন্ড, তারপর যাদের কুমড়োর বীজ পর্যন্ত বিক্রি হচ্ছে, হ্যাঁ, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা কিনছে। কেন কিনছে না, তার মাথায় ঢুকেছে যে এইটা আমার শরীরের পক্ষে ভালো। এই তেমনি আমার দেশীয় চাল, সেটা যে পদ্ধতিতে উৎপাদন হয়, আমার যদি ঢেকি ছাঁটা চাল, আমার যে ব্রাউন রাইস কিভাবে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেগুলো কতখানি গুণসম্পন্ন, আমার যে দেশীয় যে অন্যান্য বিভিন্ন যে বললাম বিভিন্ন বৈচিত্র্য সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট বলা যেতে পারে, সেগুলো ঠিক খাবার নয়, সেগুলো পথ্যের মতো আমার কাজ করবে। সুতরাং মুখ্য জায়গা হচ্ছে ক্রেতা। এই ক্রেতা যদি তার চিন্তা ভাবনা বদল করে, তাহলে একটা র্যাডিক্যাল চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে।